আচ্ছা, বিষয়টা হলো যাদের মানে একদম মানে কাছাকাছি আছে না, তাদের একটু রিস্ক, একদম বাস্তব কথা বলছি, অ্যাটলিস্ট যাতে করে 4-5 একটু বেশি থাকলে সুবিধা হয় মিনিমাম। কেননা গতবার কাট অফ থেকে কতবার ছিল? 17, 18 ধরে নিচ্ছে, 17-18 যেটা এরকম বাড়ছিল। তো এবারও যদি তাই হয় তাহলে কিন্তু একটু সমস্যা। কেননা 15 অব্দি ঠিক আছে, পেতে পারিস ভালো ইন্টারভিউ দিলি, কিন্তু তার থেকে যদি কম হয় তাহলে কিন্তু সমস্যা। একটু 4-5 বেশি থাকলে সুবিধা। আচ্ছা, যাই হোক, তো অফ দ্য রেকর্ড একটা করছি, ঠিক আছে? অফ দ্য রেকর্ড একটা কথা বলছি তাহলে। আচ্ছা দেখ, এগুলো আমি সব তোদের দিয়ে দেবো, এগুলো সব জেরক্স করে সবই দিয়ে দেবো, এখন জেরক্স করিনি আমি। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি যে গ্রুপটা হচ্ছে, গ্রুপে আমি একটা পিডিএফ দিয়ে দেবো, সেই পিডিএফ থেকে তোরা দেখে নিতে পারবি। প্রথমে ইন্টারভিউ প্রস্তুতির 7টা নিয়ম বলবো, সেই 7টা নিয়মকে জেনারেল নিয়ম, এগুলো ভয় পাওয়ার কিছু নাই। 7টা নিয়ম তোদেরকে জানতে হবে, সেই নিয়ম কানুনগুলো আমি বলে দিচ্ছি এক এক করে। ফার্স্ট অফ অল তোদের জানতে হবে প্রতিষ্ঠান সম্পর্কে জানাবে, মানে নিজস্ব যে প্রতিষ্ঠানটা আছে, নিজস্ব প্রতিষ্ঠান মানে তোরা কোন ডিপার্টমেন্টে আছিস, পুলিশ ডিপার্টমেন্ট, তো ডাব্লিউবি বোর্ড সম্পর্কে প্রতিষ্ঠা কবে হয়েছিল থেকে শুরু করে, বর্তমানে সেখানকার ইনচার্জে ডিরেক্টর ডিজি কে আছে থেকে শুরু করে, সেখানে কি কি বিষয় আছে শুরু করে সবকিছুই জানতে হবে, কোথায় অবস্থিত সবকিছু, ঠিক আছে? নেক্সট যেটা থাকছে সেটা হলো ইন্টারভিউ এর 5টি পরিচিত প্রশ্ন। আচ্ছা সরি, 7টা নিয়ম যেটা বললাম, 1 নম্বর নিয়ম এটা। সেকেন্ড, সম্ভাব্য প্রশ্ন সম্পর্কে ধারণা নিই, মানে আমি যেটা লিখে রেখেছি সেটা হলো ইন্টারভিউ বোর্ডে সাধারণত কিছু প্রশ্ন, প্রচলিত প্রশ্ন, যেমন আপনার পছন্দের কাজ এবং শখ নিয়ে প্রশ্ন, হোয়াট ইজ ইউর হ্যাবিট, তোমার হ্যাবিটটা কি, এটা জেনারেল প্রশ্ন। এটা তোমার হ্যাবিট কি, এবার হ্যাবিট কিন্তু হট করে বলে দেওয়া যাবে না, যে হ্যাবিটই বল না কেন সেই হ্যাবিট সম্পর্কে আমাকে জানতে হবে। যদি ক্রিকেট সম্পর্কে বল, তাহলে ক্রিকেট সম্পর্কে রিসেন্ট যে সকল ইভেন্টস গুলো হলো, সেটা আমাদের বোর্ডের ইয়েকে, বর্তমানে হচ্ছে আমাদের চেয়ারম্যানকে, সৌরভ থেকে শুরু করে কোচকে, রাহুল দ্রাবিড় থেকে শুরু করে সবকিছুই জানতে হবে। সে যে কোনো হ্যাবিট তোরা বলতে পারিস, কিন্তু সেই হ্যাবিটের উপরে যদি আমার প্রপার নলেজ থাকে। হ্যাঁ, খাওয়া, বেশি খাওয়া, ফুডি, মানে ওখান থেকে তার প্রশ্ন করতে পারে না, তবে খেতে ভালো লাগে না, অবশ্যই বলতে পারবি যে খাওয়া আমার খেতে ভালো লাগে, এটা একটা হ্যাবিটের উপরে পড়ছে অবশ্যই, আমার খাওয়াটাও শখের ব্যাপার। ডিশেসের উপরে কোশ্চেন অবশ্যই করবে যে তোমার কি খেতে ভালো লাগে, ফাস্ট ফুড না তোমার এমনি ফুডস গুলো, সেটা সম্পর্কে অনেক প্রশ্ন হতে পারে। জাঙ্ক ফুডের কোথা থেকে গিয়ে মোমো কোন দেশ থেকে আসছে, অনেক প্রশ্ন। ঠিক আছে, প্রশ্ন হবে, এটা তুই নিশ্চিন্তে থাকবি, প্রশ্ন করলে ওটার উপরে প্রশ্ন হবে, সো বি রেডি, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমি কি বললাম, আচ্ছা প্রতিষ্ঠানের ধরন আর কর্মক্ষেত্র সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হতে পারে, মানে যে কি কাজ করছো না করছো, এইসব প্রশ্নের একটা তালিকা করে প্রশ্ন যথাযথ উত্তর ইন্টারভিউর আগে করে নিলে ইন্টারভিউর সময় সাবলীল এবং গোছানো উত্তর দিতে দেওয়া যেতে পারে। মানে একটা আগে থেকে যেটা বললাম, আগে থেকে বি প্রিপেয়ার এই কোশ্চেনগুলো সম্পর্কে। থার্ড, ইন্টারভিউর অনুশীলন প্রস্তুতি নিতে অনুশীলন করুন। চূড়ান্ত ইন্টারভিউ বোর্ডের মুখোমুখি হওয়ার আগে নিজের বন্ধু বান্ধব কিংবা পরিবারের সদস্যদের সহযোগিতা নিয়ে অনুশীলনমূলক ইন্টারভিউর আয়োজন করতে পারেন। মানে সেটা বাড়ির লোকও হতে পারে, বা তোরা এখানে যেটা এসেছিস ইন্টারভিউর জন্য, মক ইন্টারভিউ যেটা এরপরে নেওয়া হবে, সেটার একটা অনুশীলন করা যেতে পারে। এতে করে নিজের জড়তা কাটে, অনেকের কথা বলতেও ফাম্বেল হয়, কথা বলতে ভয় হয়, মনের মধ্যে অনেক রকমের থাকে, তো সেটাকে কাটাতে হবে। তো ইন্টারভিউ যাওয়ার আগে আমার যেটা মূল মন্ত্র, মনে রাখবি আমি ফেল, হ্যাঁ মনে রাখবি আমাদের আগেও চাকরি ছিল না, এখনো চাকরি নেই, এই মেন্টালিটি যাতে থাকে। মানে কি হবে কি হলো এটা যদি করিস, তাহলে কিন্তু ওখানে গিয়ে ফাম্বল করবি, মানে তোতলাবি, দেন কিন্তু কনফিডেন্স লেভেলটা লো হয়ে যাবে। আর যদি একবার কনফিডেন্স লেভেলটা লো হলো, তাহলে কিন্তু নাম্বার কমা শুরু হবে সেখান থেকে। ইউ আর প্রিপেয়ারিং ফর অনলি পার্সোনালিটি টেস্ট, মানে তোরা পার্সোনালিটি টেস্টের জন্য এখানে প্রিপারেশন নিতে এসেছিস, বা তোরা দিতে যাবি পার্সোনালিটি টেস্ট, তোরা কিন্তু কেউ ইন্টারভিউ দিতে যাবি না, এটাকে মাথায় রাখবি। ফর এক্সাম্পল, আইন অমান্য আন্দোলন কত সালে হয়েছিল? 1930 সালে। সাপোজ তোর মনে পড়ছে না পরীক্ষা, ওখানে গিয়ে 1 নাম্বার কাটবে না তার উপরে, তোকে এটা আমি গ্যারান্টি দিচ্ছি, ঠিক আছে? বাট তোর টেম্পারমেন্ট কি আছে ওই সময়, মানে তুই যে উত্তরটা দিতে পারলি না, তারপরেও তুই কুল অ্যান্ড কাম আছিস না ওখানে কেঁদে ফেলছিস বা হাত পা কাঁপছে? যদি হাত পা কাঁপে বা কেঁদে ফেলিস বা কোন রকম ফাম্বেল হয়, তার জন্য নাম্বার কাটবে, নট তোর আইন অমান্য আন্দোলন গান্ধীজি কবে করছিল তার উপরে নাম্বার কাটবে।
আমি কথাটা ক্লিয়ার করতে পারলাম? ইয়েস স্যার নো স্যার করে গোটা ইন্টারভিউ পার করে দেওয়া যাবে, নো প্রবলেম, তাতে করে কোনো নাম্বার কাটে না। ইন্টারভিউ আমাদের যেটা হয়ে থাকে ডাব্লিউবি বোর্ডের, সেটা পিওরলি পার্সোনালিটি টেস্ট, যে ইউ আর সুটেবল ফর দিস পোস্ট অর নট। তোরা ডাব্লিউবি কনস্টেবলের জন্য এলিজিবল না এলিজিবল না, তোরা ডিপার্টমেন্টে গিয়ে ডিপার্টমেন্টাল প্রেশার নিতে পারছিস না পারছিস না, ইন্টারভিউয়াররা শুধুমাত্র সেটাই চেক করবে। তো এটাই হচ্ছে মূল মন্ত্র। ক্লিয়ার? তোদের কখনো মানে পারলেই আমি নাম্বার পাবো আর না পারলে নাম্বার পাবো না, এটা একদম ভুল থিওরি, এটা কোনোদিনই নয়। ঠিক আছে? তোর পার্সোনালিটি কি আছে, সে পার্সোনালিটিটাই ম্যাটার করবে ইন্টারভিউ এর জন্য, এটা কিন্তু সবার আগে মাথায় রাখতে হবে। আশা করি ক্লিয়ার করাতে পেরেছি। ঠিক আছে, নেক্সট যেটা থাকছে সেটা হলো চাকরির পদের সাথে নিজের যোগ্যতা এবং দক্ষতার তুলনা করুন। ঠিক আছে, মানে তোর যে চাকরিটা করতে চলেছিস সেটার সাথে তোর কি যোগ্যতা আর দক্ষতা রয়েছে সেটা। চাকরির পদ সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করে তার সাথে নিজের যোগ্যতা এবং দক্ষতা মিলিয়ে দিন। মানে ফর এক্সাম্পল, কেউ বিকম আছিস, কেউ বিটেক আছিস, কেউ বিএ আছিস, কেউ বিএসসি আছিস, সেইটা ডিপার্টমেন্টে কতটা কাজে দিতে পারে। কারো প্যাশন আছে ফুটবল খেলা, ক্রিকেট খেলা, কম্পিউটার নিয়ে কাজ করা, সেটা ডিপার্টমেন্টের কতটা কাজে লাগতে পারে, সেইটাকে অ্যানালাইসিস করে যেতে হবে। এর মাধ্যমে আপনি ওই পদে কাজ করার জন্য কতটুকু প্রস্তুত সে সম্পর্কে ধারণা পাবেন। মানে ওই সম্পর্কে তুই ধারণাটা তখনই জন্মাতে পারবি যে তোর, ফর এক্সাম্পল তুই যদি বলিস যে আমার কম্পিউটারে আমি অফিস ওয়ার্ক পারি, মানে মাইক্রোসফট অফিসের কাজ পারি আমি, আমার এটা আছে, তখন ওটা অবশ্যই ডিপার্টমেন্টের কাজে লাগবে। ডিপার্টমেন্টে অফিস ওয়ার্ক অনেক হয়, তো যদি অফিস ওয়ার্কটা সেটা করতে পারছিস, ফলে ইন্টারভিউ বোর্ডে নিজেকে যোগ্য প্রার্থী হিসেবে তুলে ধরাটা সহজ হবে। নেক্সট, যথাযথ পোশাক পরুন, একদম ক্লিয়ার কনসেপ্ট এটা। ফর্মাল ড্রেস, ফর্মাল হচ্ছে প্যান্ট অ্যান্ড শু, ব্ল্যাক শু, এটা এবং নর্মাল ব্যাপার। মোচা মোচা যাতে না হয়, ইস্ত্রি করা যাতে হয়, করার কিছু মার্জিত যাতে ব্যবহারটা থাকে। ঠিক আছে, নেক্সট কি আছে, আচ্ছা যাতে মার্জিত ড্রেস হয় সেটা আমি ক্লিয়ার করে দিলাম। এরপরে প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখুন। জানিসই তোরা মোটামুটি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আইডেন্টিটি প্রুফ, তোদের যে ইন্টারভিউয়ের অ্যাডমিট কার্ড, এই সকল যে সকল জিনিসগুলো, ছবি, কলম, যে সকল বিষয় বৃত্তান্ত গুলো আছে সেগুলো সম্পূর্ণরূপে নিজের কাছে রেডি থাকতে হবে, যা যা প্রয়োজন পড়বে সেটা আমি পরে বলে দেবো, ওদের ইন্টারভিউয়ের অ্যাডমিট কার্ডে দেওয়াই থাকবে। আর যথাসময়ে আত্মবিশ্বাসের সঙ্গে উপস্থিত থাকবে। এটা কিন্তু যেটা আমি তোদেরকে বারবার বলছি, এটার উপরেই তোদের শুধুমাত্র নাম্বার থাকবে, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলছি। ওই সময়ে, ওই 5 মিনিটের যে সেশন, ওই সময় তুই কনফিডেন্ট আছিস না আছিস না, তার উপরেই 15টা নাম্বারই থাকবে, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলছি। যে ওই সময় যদি তুই ঘাবড়ে গেলি, বা ওই সময় যদি কোনো কারণে তোকে ঘাবড়ে দেওয়া হলো বা ওরা সাকসেসফুল হলো তোকে বিপদে ফেলতে মেন্টালি, হ্যাঁ না, মেন্টালি তোদেরকে ডিপ্রেশনে ফেলে দেওয়ার বা মেন্টালি তোদেরকে ডাউন করে দেওয়ার একটা চেষ্টাতে ওরা যদি সফল হলো, তোর নাম্বার কমে যাবে। হাসি মুখে সিম্পলি নর্মালি জিনিসটাকে টেকেন ফর গ্রান্টেড, বাস এই আর নর্মাল ব্যাপার এটা, যাতে করে সবকিছু নর্মাল থাকে, হাইপার হওয়ার কিছু নেই। আগেও চাকরি ছিল না, ভবিষ্যতে হবে কিনা তারও গ্যারেন্টি নেই, তো এটা নর্মাল ব্যাপার। হলে তারপরে হলো, তার আগে নেই, তো এটা নর্মাল ব্যাপার। ঠিক আছে, তো নর্মাল থাকাটা সবচেয়ে জরুরি। এরপরে আসবে ইন্টারভিউয়ের পরিচিত 5টা প্রশ্ন, যেটা সব সময় জিজ্ঞাসা করে। আপনার সব থেকে বড় শক্তিটা কি, মানে হোয়াট ইজ ইউর পজিটিভ সাইন ইন ইউর অ্যাটিটিউড বা এনিথিং এলস। কঠোর পরিশ্রমী বলা যেতে পারে, সৎ ইত্যাদির মতো খুব সাধারণ উত্তর বলে আমি মনে করছি। মনে রাখবেন, এই প্রশ্নের উত্তরে আপনি উপরোক্ত উত্তরের থেকে আলাদা কিছু বলবেন। আমি সৎ, সাহসী, একটু সবাই বলে, জেনারেলি এটা থেকে একটু আলাদা হলে বেটার হয়। সব থেকে ভালো উত্তর হলো, আমি নতুন নতুন মানুষের সঙ্গে মেলামেশা করতে ভালোবাসি, আমি নতুন নতুন জিনিস শিখতে এবং নতুন কিছু জানতে আগ্রহী, বা আমি একটা টিমের সাথে কাজ করতে ভালোবাসি। তার মানে এতে করে কি মনে হচ্ছে, তুই একটা টিম ওয়ার্ক করার মধ্যে তোর একটা মানে অ্যাবিলিটি আছে। আর এটা কিন্তু পুলিশ ডিপার্টমেন্ট টোটালি টিম ওয়ার্কের উপরেই চলে, একা কিন্তু কেউ কোনোদিন কোনো জায়গায় ইনভলভ হয় না, এটা সম্পূর্ণ টিম ওয়ার্ক এটা। এবং আমি সেই টিম ওয়ার্কের মধ্যে আমি লিডারশিপ কোয়ালিটি থাকলে আরো বেটার হয়, সেটা আমি রাখতে নিজের মধ্যে ভালোবাসি। ঠিক আছে, আচ্ছা পরবর্তী আমি ক্লিয়ার করতে পারলাম, আমার মধ্যে সেই টিম ওয়ার্কের এবিলিটিটা রয়েছে। নেক্সট, আপনার সর্বশ্রেষ্ঠ দুর্বলতা কি? এটাও একটা হতে পারে যে আপনার দুর্বলতা কি আছে, আপনি মনে করেন যে আপনার মধ্যে কি দুর্বলতা রয়েছে। ইউ আর কনসিডার অ্যাজ আপনি, নট তুমি, এটা কিন্তু বুঝবি। হ্যাঁ, যখন তোরা চাকরির জন্য ইন্টারভিউ দিয়ে যাবি, ইউ আর কনসিডারিং অ্যাজ আপনি, তোকে সবসময় আপনি বলে কনসিডার করবে। হ্যাঁ,
এই প্রশ্নের মাধ্যমে ইন্টারভিউয়ের আসলে জানতে চায় আপনি নিজের ব্যাপারে কতটা সচেতন। এটাই সবচেয়ে বড় ব্যাপার। ভুল করে বলা ব্যাপারে যে আমি সবসময় মিথ্যা কথা বলি, হ্যাঁ, এটা বললে অ্যাজ এ লায়ার ইউ আর প্রুভড অ্যাজ এ লায়ার। এটা কখনোই পসিবল না। তাহলে কি বলা যেতে পারে? এই প্রশ্নের উত্তরে মুখের উপর নিজের কোনো দুর্বলতা বলে দেওয়াটা কখনো ঠিক হবে না। যারা তোকে মুখ দিয়ে বের করানোর জন্য এই প্রশ্নটা করছে, কখনো সেই অ্যাপ্রোচ থাকছে না। তার জন্য কি থাকবে? আমি সময়ের সীমাবদ্ধতায় কাজ করতে পারি না। এটা আমি একটা এক্সাম্পল দিয়ে রেখেছি। এটা খুব ভালো জিনিস, এটা খারাপ নয়। যারা যদি কেউ কাজ টাইম দেখে করে তাহলে কিন্তু কাজটা কমপ্লিট নাও হতে পারে। আমার একটা কাজ করে, যেমন আজকে তোদেরই বলি, ইন্টারভিউ নেওয়ার কথাটা ছিল কখন, হলো কখন, কিন্তু অ্যাকচুয়ালি এই ক্লাসটা চলছিল, তো ক্লাসটাও করাতে হবে। তোদের 1 ঘন্টা নেওয়ার কথা, সেটা যদি 1 ঘন্টা মনে করে যদি আমি ইন্টারভিউ নিই, সেশনটা চালাই, নাও তো কমপ্লিট হতে পারে। সো আমি অ্যাপ্রোপ্রিয়েট কাজ করতে পছন্দ করি। তার জন্য অনেক সময় আমি সময়ের সীমাবদ্ধতা বজায় রাখতে পারি না। কি বললাম? নেগেটিভ জিনিস পজিটিভ ওয়েতে, তাই না? নেগেটিভ জিনিসই বললাম আমার বিষয়, কিন্তু ওটা পজিটিভ ওয়েতে বললাম। ক্লিয়ার? আবার এটাও বলা উচিত হবে না যে আমার মধ্যে কোনো দুর্বলতা নেই। এটা কোনোদিনও পসিবল না। আমি সব পারি, তাই না? কখনোই নয়। আপনার এমন একটা দুর্বলতা ভেবে রাখুন যেটিকে আপনি কিছুটা দুর্বল হলেও প্রতিনিয়ত সেটাকে জয় করার জন্য চেষ্টা করে যাচ্ছেন এবং আগের থেকে অনেকটা উন্নতি হয়েছে আপনার। যেমন ধরুন, আপনি মানুষের সামনে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন না, সেই দুর্বলতাকে কাটানোর জন্য আপনি এখন নিয়মিত কনফারেন্সে উপস্থিত থাকেন এবং স্টেজে উঠে কথা বলতে পারেন। মানে আগে আমি কথা বলতে ফাম্বেল করতাম, আগে আমি লোকের সঙ্গে কথা বলতে ভালো মতো পারতাম না, এখন আমি বেশ ভালোভাবে কথা বলতে পারি। দ্যাটস আ নেগেটিভ সাইন টু পজিটিভ সাইন। এরকম আসতে পারে। মানে নিজেকে কিন্তু কখনো ডাউন করা যাবে না। হ্যাঁ, এমন কিছু হুট করে বলে দেওয়া যাবে না যেটা আমি করে এসেছি, আমি মারামারি করতাম, ইয়ে করতাম, এগুলো কখনোই নয়। ঠিক আছে? আচ্ছা, নেক্সট কি থাকছে? হ্যাঁ, বল বল। হ্যাঁ, খুশি। আগে আমি অনেক মানে চাকরি পরীক্ষার যখন প্রিপারেশন দিচ্ছিলাম, অনেক পরীক্ষায় ফেলিওর হতাম, কিন্তু এখন ধীরে ধীরে আমি পাস করতে শুরু করেছি। হ্যাঁ, তখন আমার মোরাল ডাউন হতো, তখন আমার মাঝে মাঝে মোরাল ডাউন হয়েছে, কিন্তু সেটাকে আমি কাটিয়েও উঠেছি। আমি চেষ্টা ছাড়িনি। আমারটা আমি বলছি, আমি কোনো কাজ করতে গিয়ে ওটা বারবার রিপিট করে বলে আমার একটু টাইম বেশি লেগে যায়। মানে আমি স্যাটিসফ্যাকশন না একবার কাজটা। হ্যাঁ, আমি তো ওটাই বললাম, ইউ আর নট স্যাটিসফাইড টু ডু ইন আ শর্ট টাইম বা লিমিটেড টাইম। বারবার চেক করার ক্ষেত্রে আমার একটু টাইমটা বেশি লেগে যায়। এটা গুড সাইন। এটা ঠিক আছে, এটা গুড সাইন। এটা নেক্সট, আপনি কেন এই কাজটি করতে চান? 99% স্টুডেন্টকে এই প্রশ্ন করবে। পুলিশ ডিপার্টমেন্টের কি জন্য কি আপনি নিজেকে যোগ্য মনে করেন? 1 নাম্বার। আপনি কেন এই পুলিশ ডিপার্টমেন্টে আসতে চান? আপনার মধ্যে কি যোগ্যতা আছে? 99% ছেলেকে এই প্রশ্নটা করে। কেন আপনি এই ডিপার্টমেন্টে আসতে চান? আমি যেটা লিখেছি তারপরে অ্যানালাইসিস করছি। পুলিশ ডিপার্টমেন্ট সবসময় চাইবে এমন কাউকে নিয়োগ দিতে যে কাজটিকে ভালোবাসে। কেননা পুলিশ ডিপার্টমেন্ট এবং শিক্ষক, পুলিশ, শিক্ষক এবং নার্স, মানে অ্যাকচুয়ালি ডাক্তারি যে পেশা, নার্স, এগুলো কিন্তু মনে রাখবে এটা কোনো ডিউটি না, এটা সেবামূলক কাজ। এটা কি ধরনের কাজ? এগুলো সেবামূলক কাজ। এগুলো তো আমি সেবা করব লোকের। শিক্ষক, মেডিকেল ডিপার্টমেন্টের যারা এবং পুলিশ ডিপার্টমেন্ট, এই তিনটা আমরা সমাজ সেবা করি আমরা। ক্লিয়ার? তো এই প্রশ্নের উত্তর অবশ্যই খুব গুরুত্বের সাথে দিতে হবে এবং চমৎকার একটি উত্তর ভেবে অবশ্যই রাখা উচিত। যদি এমন কোনো উত্তর ভেবে না পান তবে বুঝতে হবে এই চাকরির ব্যাপারে আপনার কোনো আগ্রহ নেই। তাই আপনি এইটাই বলতে হবে, আপনি সাহসিকতার সাথে কোনো পরিস্থিতি ঠান্ডা মাথায় কাজ করতে পারেন। এটা আমি একটা এক্সাম্পল দিয়ে রেখেছি যে আমি সাহসিকতার সঙ্গে কঠিন পরিস্থিতিতেও মাথা ঠান্ডা রেখে সেই কাজটা করতে পারি। 1 নাম্বার। 2 নাম্বার কি হতে পারে? আমার ছোটবেলা থেকেই পুলিশ ডিপার্টমেন্টে যাওয়ার ইচ্ছে ছিল। তা বাদেও পুলিশ ডিপার্টমেন্ট এমন একটা ডিপার্টমেন্ট যেখানে আমি লোকের সহযোগিতা করতে আমি একটা সুযোগ পাবো। রিপিট কোশ্চেন হবে, তাহলে তো অনেক ডিপার্টমেন্টই আছে, সব ডিপার্টমেন্টে তো সেটা পসিবল। তখন তোর উত্তর হতে পারে, স্যার তা বাদেও আমার পুলিশ ডিপার্টমেন্টের যে উর্দি, তার প্রতি আমার ছোটবেলা থেকে একটা ভালোবাসা। সেই কারণে আমি অবশ্যই অন্যান্য পরীক্ষাগুলোর প্রিপারেশন নিতাম, তার পাশাপাশি এই ডিপার্টমেন্টের প্রতিও আমার যে ভালোবাসাটা সেটাকে সঠিক জায়গাতে নিয়ে আসার জন্য আমি বর্তমানে আপনার সামনে ইন্টারভিউ দিতে এসেছি বা আমি এখানে উপস্থিত হয়েছি। মোট কথা, আমার এই ডিপার্টমেন্টের প্রতি যে ভালোবাসা সেই জিনিসটাকে তুলে ধরতে হবে, একদম ক্লিয়ার।
এটা সমাজ সেবামূলক কাজ, এটা কোনো ডিউটি না। কারণ অ্যাকচুয়ালি তোদের যদিও বা কনস্টেবলের একটা টাইম থাকে, সত্যি কথা বলতে ওটা টাইম থাকেও না, মানে অফিসিয়ালি থাকে, আনঅফিসিয়ালি থাকেও না। তো যে কোনো মুহূর্তে যে কোনো জায়গাতে ডিউটি হতে পারে, ঠিক আছে। এবং আমি টিম ওয়ার্কের মধ্যে চলাটা ফেভার করি, যেটা এই ডিপার্টমেন্ট আমাকে সম্পূর্ণরূপে প্রোভাইড করতে পারে। এরকম বিভিন্ন কথা হতে পারে। হ্যাঁ হ্যাঁ, এগুলো লেখা আছে, এগুলো সব লেখা আছে এখানে। তা বাদেও আমি আরো কিছু দেবো তোদের, অসুবিধা নেই। কেন আমি আপনাকে এই কাজ দেব, বলতে পারে আপনাকে আমি কেন এই কাজ দেব, এটা বলা যাবে না যে আমি পাস করেছি ওই জন্য চাকরিটা দেন, এটা বলা যাবে না। কাট অফ থেকে অনেক বেশি নাম্বার আছে ওই জন্য আপনি চাকরিটা দেন, বলা যাবে না। কেননা কি, এই প্রশ্নটি শুনতে খুব ভয়ঙ্কর শোনায়, কিন্তু যদি আপনাকে এই প্রশ্নটি করা হয় আপনি অবশ্যই ভাগ্যবান। এখানে আপনাকে নিজের সম্পর্কে 3টি পয়েন্ট তুলে ধরতে হবে। প্রথমত, আপনি শুধু কাজই করবেন না, উল্লেখযোগ্য সফলতা অর্জন করবেন। আমি এই ডিপার্টমেন্টে যদি স্যার আপনারা যদি আমাকে এই ডিপার্টমেন্টের জন্য যোগ্য বলে মনে করেন, তাহলে আমি ডিপার্টমেন্টে ঢোকার পরে আমি নিজেকে সফলতার সঙ্গে আমি তুলে ধরতে পারবো, 1 নম্বর। দ্বিতীয়ত, আপনি যে ধরনের টিম এবং পরিবেশে কাজ করতে সর্বদা প্রস্তুত। আমি যেটা বললাম টিম ওয়ার্ক, আমি আগে করে ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম, এবং আমি টিম ওয়ার্কে বিশ্বাসী। তৃতীয়ত, অন্য যে কারো থেকে আপনি এই কাজের জন্য অনেক বেশি যোগ্য সম্পন্ন বলে আপনি নিজের প্রতি একটা আত্মবিশ্বাসী, যে আমি অন্য যে কোনো কারোর থেকে আমি সবসময় এই কাজটা ভালো করার জন্য আত্মবিশ্বাসী। সের জন্য আমি যথাসাধ্য সর্বশ্রেষ্ঠ প্রচেষ্টাটা করব। আমি এই ডিপার্টমেন্টের জন্য নিজেকে আত্মবিশ্বাসী যে আমি এই ডিপার্টমেন্টের জন্য যোগ্য। আমি অন্যের থেকে এইখানে সর্বাধিক প্রচেষ্টা দিতে পারবো। একটা জিনিস বুঝবি, রেজাল্ট কিন্তু কখনো দেওয়া পসিবল না। আমি চেষ্টাই করতে পারি, সেটা যেমন এখন আমরা ইন্টারভিউর জন্য চেষ্টা করছি, সেরকম ডিপার্টমেন্টে ঢুকেও ডিপার্টমেন্টের জন্য চেষ্টা করবি। তো আমি সর্বাধিক যে চেষ্টাটা সেটা আমি করতে পারবো, ঠিক আছে। কোনোদিনও কিন্তু গ্যারান্টি দিয়ে কোনো কথা বলা যাবে না, ঠিক আছে, এটা কখনো পসিবল না। আপনার স্বপ্নের চাকরি কি, এটা হচ্ছে একটা টিপিক্যাল কোশ্চেন, এগুলোর মধ্যে পড়ে, এগুলো হচ্ছে কন্ট্রাস্টিং কোশ্চেন যেগুলোর মধ্যে পড়ে। এই প্রশ্নের সাথে আগের প্রশ্নের অনেকটা মিল আছে। ইন্টারভিউরা জানতে চেষ্টা করছেন যে আপনার জীবনের লক্ষ্যের সাথে এই চাকরির মিল আছে কি। তো এই প্রশ্নের উত্তর তাহলে কি হতে পারে, স্যার আমার স্বপ্ন আমি কনস্টেবল র্যাঙ্ক কত দূর যায় বলতো, ডিএসপি, না 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 ডিএসপি অবধি যায়। আমি নিজেকে ডিএসপি পদে আসীন দেখতে চাই। ডাব্লিউবিসিএস থেকে ডিরেক্টলি তোদের এটা প্রমোশনাল, তোদেরটা হবে প্রমোশন। এসপি তো হয় না, না এসপি প্রমোশনে ডিএসপি অবধি যেতে পারে, ডিএসপি অবধি যাওয়া যায়, কনস্টেবল থেকে ডিএসপি অবধি যাবে, ওটা 2 বছর পরে চলে যায়, ঠিক আছে। মানে ইন্সপেক্টর থেকে আর বেশি হয় না, সেটা আলাদা ব্যাপার গেল, যাওয়া যায়। তো আমি নিজেকে এই ডিপার্টমেন্টের আমার যোগ্যতায় যে সর্বোচ্চ পদটা পাবো সেই পদে আমি নিজেকে আসীন দেখতে চাই। না না নিজের মতো করে বলবি যতটা হয়। আমি তো দেখেছি মানে এটা নয় যে তোরা গিয়ে সাথে সাথে বলছে মোবাইল দেখে উত্তর বলছে, এরকম নয়, নিজেকে যতটা পসিবল যতটা সম্ভব, আই রিপিট যতটা সম্ভব। না 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 না, ঠিক না, নো প্রবলেম। ইংলিশ টার্ম মাঝখানে আসলে নো প্রবলেম, শুরুটা যেটা বাংলায় হয়, হার্ড ওয়ার্কিংটা বাংলায় আসছে না। হ্যাঁ ডেফিনেটলি নো প্রবলেম। তোরা যদি এন্ট্রান্স যেটা হবে, তোদের এন্ট্রান্সটা যদি বাংলায় হয় তাহলে ওরা মনে করবে তুই বাংলাতে ইন্টারভিউর জন্য দিতে এসেছিস। কিন্তু যদি প্রথমেই শুরু থেকে তুই যদি ইংলিশে কনভারসেশন করিস তাহলে কিন্তু ওরা ইংলিশে কনভারসেশন করবে। আই মিন স্যার আমি আসতে পারি এটা, আদারওয়াইজ মে আই কাম ইন স্যার, দেন আই অ্যাম দিয়ে যদি শুরু হয় তাহলে ওরা ইংলিশে ওটা বলবে। গুড মর্নিং স্যার এটা বললে অবশ্যই বলা যেতে পারে, ইংলিশে বলবে না 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 না, ওরকম ব্যাপার নয়। মানে একটা তো বোঝাই যাবে যে ইংলিশ মিডিয়ামের সে ইংলিশে দিতে এসছে, সেটা বোঝাই যাবে, ঠিক আছে। আর যে বাংলা মিডিয়ামের সে বোঝাই যাবে, জাস্ট একটা এক্সাম্পল দিলাম। নেক্সট হচ্ছে
ইন্টারভিউতে যে প্রশ্নটি প্রথমে করা হবে তার যথাযথ উত্তর। আপনার নিজের সম্পর্কে বলুন। যখনই ওরা ঢুকবি ওদেরকে প্রথমে জিজ্ঞাসা করবে যে আপনি নিজের সম্পর্কে কিছু বলুন। আই রিপিট, তোদের একটা জিনিস মাথায় রাখবি, ওদের কিন্তু যে ডেটা ওদের কাছে অলরেডি আছে, অলরেডি দেওয়াই আছে। তোরা অরিজিনাল গুলো নিয়েও ওদের সামনে সাবমিট করবি। তোরা কত তোদেরকে বলতে হবে না যে আমি মাধ্যমিকে 80% পেয়েছি, উচ্চ মাধ্যমিকে 70% পেয়েছি। ওরা জানতে চায়নি। ওরা হু আর ইউ এই কোশ্চেনের উত্তর জানতে চেয়েছে, এগুলো ছাড়া, ডকুমেন্ট ছাড়া। এক্স্যাক্টলি। তো সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি তো ওটার উত্তর আমি শ্রমিক সাহা দিয়েও শুরু হয় না অ্যাকচুয়ালি, তবু ওটা বলতে হয়, এটা ফর্মালিটির মধ্যে পড়ে। আমি শ্রমিক সাহা, আমার বাড়ি দক্ষিণ দিনাজপুর, হিলি ব্লকের আন্ডারে, অমুক থানার আন্ডারে, অমুক জায়গায়। হলো থানা ভোটার সম্পর্ক, ব্লক, থানা, পিন নাম্বার না পিন নাম্বার না, পিন নাম্বার না, পোস্ট অফিস করতে হবে স্যার। না, আমি শ্রমিক সাহা, দক্ষিণ দিনাজপুর জেলার অন্তর্গত অমুক ব্লকে অমুক থানার বাসিন্দা, বা অমুক গ্রামের হার্ডলি হতে পারে, বা অমুক শহরের হতে পারে। এর থেকে বেশি দরকার। আগে জেলাটা বলো না গ্রামটা বলো। বড় থেকে ছোট আছে না, বড় থেকে ছোট, জেলা, ব্লক, দেন থানা, দেন তোর গ্রাম। আমাদের এরকম উত্তর দিনাজপুর রায়গঞ্জ সদস্য, গ্রামটা হচ্ছে রাসাপুর, আর মাঝখানে থানাটা আনতে হবে। থানাটা যদি বলতে হবে, আমি উত্তর দিনাজপুর জেলা রায়গঞ্জ সদস্য করমদিঘি থানা, গ্রামটা হচ্ছে রাসকা, ওই গ্রামের বাসিন্দা, ওই গ্রামের বাসিন্দা। ঠিক আছে। আমি হচ্ছে আমি মোটামুটি একটা টাইম বলবি যে আমি 2 বছর বা 3 বছর, বুঝি হবে না, যেটা বলছি সেটা সব। আমি বিগত 3 বছর হতে পারে, যেটা তোদের কমফোর্টেবল জোন, 3 বছর ধরে আমি বিভিন্ন রকম চাকরির পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোর প্রস্তুতি নিচ্ছি। এবং আমি আগে যেগুলো পাস করেছি সেগুলো বলবি, আমি এই পরীক্ষা পাস করেছি অথবা না পাস করেছি, আমি এই পরীক্ষায় সফল হয়ে আজকে এইটা ইন্টারভিউ দিতে এসেছি। বাস এই তো, এইটুকুটাই এনাফ, দ্যাটস এনাফ। এবার তোর যদি হবি অ্যাড করার ইচ্ছে হয় করতে পারিস। মাইন্ড ইট, তুই যত অ্যাড করবি তত কোশ্চেন বাড়বে। তুই এটা মাথায় রাখবি, যত অ্যাড করবি করতে পারিস, একটু বি রেডি ফর দ্য কোশ্চেন্স। কোশ্চেন যদি তোদের ওটা ফেস করার ক্ষমতা থাকে তবেই অ্যাড করি, আদারওয়াইজ স্যার একটা কোশ্চেন আছে, কোনো ব্যাপার। শুধু আমি সব পরীক্ষার জন্য বলবো না, ডিফেন্স লাইনের জন্য খাটাখাটি করছি, তোর ব্যাপার, এটা করাটা কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, কোনো ব্যাপার না। তুই যা বলবি সেটার উপরে প্রশ্ন হলে সেটার জন্য তুই রেডি থাকবি। হবি বললে তো আবার বলে তুমি, আর হবি বলছো অবশ্যই সেই হবিটা তোকে বলতে হবে। আর খাচ্ছ সব জবের জন্য না, সবেতে এরকম ব্যাপার নেই। এবার তোকে যদি বলে অ্যাকশন, এই কোশ্চেনের ভালো কোশ্চেনে বলছে, কেউ যদি বলে যে যেমন আজকে ডেটে এটা ইউটিউবে আপলোড হবে না, এবার এর এখানে অনেকে থাকবে, গিয়ে অনেকে ইন্টারভিউ বলবে যে আমি সমস্ত রকমের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খাটাই, তাহলে বলে তোমার তো তাহলে যে কোনো চাকরি হলেই হবে, তুমি এটার জন্য এসছো না। স্যার আমার যে চাকরিটা আগে হবে আমি অবশ্যই ওটা আমি আগে করবো, কেননা আমার আর্থিক পরিস্থিতি, আমি বর্তমানে বেকার, একদম ক্লিয়ার কনসেপ্ট। এটার কোনো ভুল নেই, সৎ হওয়ারও দরকার। না অবশ্যই এটা ফ্যাক্ট, এটা ট্রু ফ্যাক্ট। এটা আমি একটা মধ্যবিত্ত ঘরের ছেলে, আমি বর্তমানে বেকার, আমি এবং আমার পাশাপাশি আমার পরিবারের স্বাচ্ছন্দ্যের জন্য এবং পরিবারের জীবিকা নিয়ে, মানে পরিবারকে বহন করবার জন্য আমার একটা চাকরির খুবই প্রয়োজন। সেটা যদি আমার আগেও যদি কোনো চাকরি হতো আমি অবশ্যই সেটা সবার আগে জয়েন করতাম। কিন্তু হ্যাঁ, আমার যেহেতু পুলিশ ডিপার্টমেন্টে আসার ইচ্ছে ছিল, তো আমি সেখান থেকে আবারও এই পরীক্ষাগুলো দিয়ে, এই পরীক্ষার প্রস্তুতি নিয়ে আমি এখানেই আসার চেষ্টা করতাম। কিন্তু কোনোদিনই এটা নয় যে আমি শুধু এটাই দিব, কেন ওরাও বাস্তব মানুষ, ওরা এমন নয় যে ওরা গাধা, তাই তো ওরা যথেষ্ট সিনিয়র পার্সনস, ওরা অনেক বেশি আমাদের থেকে এক্সপিরিয়েন্স, অনেক বেশি আমাদের থেকে নলেজেবল, তাই না? তো ওরা খুব ভালো করেই জানে যে তুই এটাতে যখন এসছিস এরকম আরো 10টা পরীক্ষা দিয়েই এসছিস, এটা একদম ফ্যাক্ট, এটা নিয়ে কোনো ভুল নেই। তো চাকরি তো দরকার, একটা সরকারি চাকরি তো দরকার আমার, একদম ফ্যাক্ট। এটা আমার পরিবারকে চালানোর জন্য, আমার নিজেকে চালানোর জন্য, তাই না? তো এটা একদম ক্লিয়ার কনসেপ্ট, এটা কোনো ভুল নেই, ঠিক আছে? আচ্ছা, তারপরে প্রশ্নটাকে 3 ভাগে ভাগ করা যেতে পারে। আপনি এখন কে, এখনকার আপনি কিভাবে আপনি হয়েছেন, আর হচ্ছে আপনি ভবিষ্যতে কি হতে চান। আশা করি এই 3টার উত্তর আমি দিয়েই দিলাম, ঠিক আছে? এখন আপনি কে, আমি যখন বর্তমানে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোর প্রস্তুতি নিচ্ছি
এবং আমি ভবিষ্যতে পুলিশ ডিপার্টমেন্টের সর্বোচ্চ পদে যতদূর আমার যাওয়া সম্ভব আমি সেই পদে আসীন হিসেবে দেখতে চাই অদূর ভবিষ্যতে। আর কিছু না। পুলিশ ইন্টারভিউর বিগত কিছু সালের প্রশ্ন যেগুলো ধরা হয়েছে, আমার যে সকল স্টুডেন্টসগুলো আগে পেয়েছে চাকরি তাদের যে রিভিউ সেখান থেকে করছি। আপনি পুলিশের চাকরি কেন করতে চান? ফেমাস কোশ্চেন এটা, যেটা বললাম। একই তো এক্স্যাক্টলি, বুঝতে পেরেছিস তো? অ্যাকচুয়ালি একই। ছোটবেলা থেকে এই পেশার প্রতি আমার একটা আগ্রহ ছিল। নিজের অনেক আত্মীয় পুলিশ বাহিনীতে থাকায় তাদের দেখে মনে হয়েছে এই পোশাকটা অনেক রোমাঞ্চকর। মানুষের সেবার জন্য এর চেয়ে উত্তম পেশা আমার দৃষ্টিতে নেই। আমি আগেই বলেছি বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটি করতে পছন্দ করি, তাই আমি এই পেশায় যোগ দিয়ে মানুষকে বিভিন্নভাবে সাহায্য করতে চাই। এতটার মধ্যে পড়ে যতটা তোদের মাথায় থাকবে সেটুকুটাই উত্তর। না না, ওগুলো কিছু বলা যাবে না, এমন কিছু বলা যাবে না। বলবে হ্যাঁ আমি বলছি এখনো আমি ভিতরে ঢুকিনি, এখন আমি ভিতরে ঢুকিনি, ঘুষ থেকে শুরু করে সব প্রশ্ন আসবে। বিটেক, বিসিএ বা বিএড করা আছে অনেকেরই, তোর করা আছে না? কেন করেছিস? পড়ে বা এখানে কেন আসছিস? ম্যাথ অনার্স করে এখানে কেন, বা ম্যাথ অনার্সটা কি কাজে লাগতে পারে এক এক করে বলছি। আপনি যদি বিটেক বা বিএসসি করে থাকেন তাহলে আপনি বলবেন, বলছি সব বলছি, আপনি বলবেন আপনার টেকনিক্যাল স্কিল ব্যবহার করে পুলিশের সাইবার ক্রাইমে ভবিষ্যতে আপনি কাজ করতে চান, বা আমি সেই ডিপার্টমেন্টে আমি সহযোগিতা করতে পারবো যদি বিসিএ বা বিটেক করা থাকে। বিএড করা থাকলে আপনি যদি বিএড করে থাকেন তাহলে বলতে পারেন আপনি বিএড কোর্সে চাইল্ড সাইকোলজির উপর পড়াশোনা করেছেন, এছাড়া অন্যান্য আরো কিছু রেফারেন্স বই পড়েছেন যেগুলো ক্রিমিনালদের সাইকোলজি বুঝতে আমার কাজে দেবে। না না, ওটা এখনকার কথা নয়, ভবিষ্যতে অনেক রকমের কথা হতে পারে। প্রমোশনের পরেও তো তোদেরকে ওই চাইল্ড সাইকোলজি নিয়ে কাজ করতে হতে পারে। তুই যেমন বলি ম্যাথ অনার্স কিভাবে কাজে দেবে? ম্যাথ অনার্স কোথায় কাজে দেয়? তুই এই কথাটা উত্তর না ক্লিয়ারলি, স্যার ম্যাথ আমাদের জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের দরকার। কোন একটা স্বাভাবিক যদি আমরা একটা সংখ্যা লিখিও তার মধ্যে অঙ্ক থাকে, স্যার ম্যাথ অনার্স এর ভূমিকা আমি আজকে ইন্টারভিউ দিতে এসেছি, ডেট থেকে শুরু করে, যে ইন্টারভিউ ডেট থেকে শুরু করে আমার মৃত্যুর ডেট পর্যন্ত আমার দরকার। এটা কোনো লজিকই নাই। হ্যাঁ, আইডিয়া শো করাতে পারিস, বি রেডি ফর দ্য কোশ্চেন্স। আমার কথাটা এটা মাথায় যেতে থাকে। আমি তোদের প্রত্যেকের সমান নলেজ আমার নেই। স্যার আমারও তো বিএড করানো আছে, যদি বিএড করা আমি তো বলে দিলাম, চাইল্ড সাইকোলজি থেকে প্রশ্ন করতে পারে, পেডাগজি থেকে প্রশ্ন করতে পারে, অ্যান্সার দিতে হবে। শো করালে অ্যান্সার দিতে হবে। এগুলো সমস্যা না। তোকে আমি বললাম, বুঝতে পারছিস? যা শো করাবি, আই রিপিট, যা শো করাবি সেটার উপরে তোদের যেটা দক্ষতাটা থাকে, যেটা শো করাচ্ছিস সেটার উপরে যেটা দক্ষতা থাকে, বাস। না শো করাবি কোনো সমস্যা নেই, না শো করালে কোনো অসুবিধাই নেই, শো করালে ওটার উপরে বলতে হবে। প্রিপারেশন নিয়েছি, হ্যাঁ প্রিপারেশন নিয়েছি, কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিয়েছি। হ্যাঁ, পারিবারিক সমস্যা ছিল, আর্থিক সমস্যা ছিল, একসঙ্গে অনেক কিছু বলা যেতে পারে। আমার পারিবারিক সমস্যা ছিল, ওটা নিয়ে নো প্রবলেম, ওটা কেউ ওখানে বাড়িতে তোর ইনকোয়ারি করতে কেউ আসবে না। মাথা ঠিক ছিল না বলা যাবে না, ওরকম বলা যাবে না। মানে বলতে হবে যে আমি পারিবারিক একটু সমস্যা ছিল, আমার আর্থিক সমস্যাও ছিল, বাড়িতে একটু সহযোগিতা করতে হচ্ছিল, দোকানে কোনো মুদির দোকান আছে, সাপোজ অনেক কিছু বলতে, ওটা গ্যারেজ মারতে হবে তোকে। যত বেশি দেখাবি সেটার জন্য রেডি থাকতে হবে। তুই দেখালে কোনো ক্ষতি নেই, লাভ হতে পারে, তো লসও হতে পারে, এটা মাথায় রাখতে হবে। যদি তুই শো করাস তাহলে মাথায় রাখতে হবে যাতে ওই জিনিসের উপরে তোদের অ্যাবিলিটি থাকে। আপনি বাড়ি থেকে দূরে পোস্টিং দিলে কিভাবে বাড়ি এবং চাকরি সামলাবে? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ পোস্টিং তো বোধহয়
টেনশনের ব্যাপার বাড়ি থেকে দূরে থাকলে। আমি এই ডিপার্টমেন্টে জয়েন করেছি মানুষের সেবা করার জন্য, তাই বাড়ি থেকে দূরে পোস্টিং হলে আমি আমার ডিউটি করব মন দিয়ে এবং ছুটি পেলে বাড়ি আসব, যেহেতু বাড়ির লোকের প্রতিও আমার সমান দায়িত্ব আছে। তাই আমার প্রতিবেশীদের বলে যাব বাড়ির কোনো বিপদে তারা যেন বাড়ির লোককে সাহায্য করে, এবং আমি আশা করি পুলিশ চাকরিতে কর্মরত একজনের জন্য মানুষ থাকবে এবং ফ্যামিলির পাশে মানুষের বিপদে পুলিশ সবার আগে প্রথমে আসে। এটা একটা বলা যেতে পারে। সেকেন্ড, আমি যদি কোনো আমি বাইরে পোস্টিং থাকাকালীন যদি আমি কোনো বিপদে পড়ি, আমার বাড়ির লোক কোনো বিপদে পড়ে, আমি আশা করব পুলিশ ডিপার্টমেন্ট থেকেও আমি সমান সহযোগিতারাই পাবো। অবশ্যই, কেন তুই ওই ডিপার্টমেন্টে আছিস, ওই ডিপার্টমেন্ট থেকে তখন তোর নিজস্ব থানাতে ফোন করবে যে তোর বাড়িতে এই সমস্যা আছে, 100% হেল্প করবে, স্বাভাবিক ব্যাপারে। আপনার পড়াশোনার এত গ্যাপ কেন, এটা কেবলই প্রশ্ন। মনে রাখবেন, বাই চান্স যদি তুই ওরা শো করাস, মনে রাখবেন ইন্টারভিউতে সত্যি বলার দরকার। এই প্রশ্নের উত্তর সত্যি বলার চেষ্টা করুন। যদি বাড়ির কোনো পরিস্থিতির জন্য আপনি আর পড়াশোনা রাখতে পারেননি, সেটাই বলুন ইন্টারভিউতে। মনে রাখবেন ইন্টারভিউয়ে যদি বুঝতে পারে আপনি মিথ্যে বলছেন, তাহলে আপনাকে নার্ভাস করে আরো বিপদ হয়ে যাবে আপনার। ওসি এবং আইসির পার্থক্য কি? পুলিশ স্টেশনের চার্জে যিনি থাকেন তিনি কোনো সাব ইন্সপেক্টর পদের যদি হন, তাহলে তাকে বলা হয় ওসি, অফিসার ইনচার্জ। আর তিনি যদি ইন্সপেক্টর হন, তাহলে তাকে বলে আইসি, ইন্সপেক্টর ইনচার্জ। রেভিনিউ ডিস্ট্রিক্ট এবং পুলিশ ডিস্ট্রিক্টের মধ্যে পার্থক্য কি? পুলিশ তার সুবিধার জন্য একটা বড় এরিয়াকে ছোট ছোট ভাগে ভাগ করতে পারে, এটাকে পুলিশ ডিস্ট্রিক্ট বলে। রেভিনিউ ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থাকে, কিন্তু পুলিশ ডিস্ট্রিক্টের এসব কিছুই থাকে না। যদি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের আন্ডারে হয় ওই পুলিশ ডিস্ট্রিক্টগুলো, তাহলে ওটাকে রেভিনিউ ডিস্ট্রিক্ট বলে। আর যদি পুলিশ ডিস্ট্রিক্টটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের আন্ডারে না হয়, তাহলে সেটাকে পুলিশ ডিস্ট্রিক্ট বলে। সব লেখাই আছে, তো পড়ে দিতে পারবো। সাইবার ক্রাইম কি? ইন্টারনেটের মাধ্যমে কোনো অপরাধ সংগঠিত হলে তাকে সাইবার ক্রাইম বলে। অন্যান্য ভাষায় বলা যায় সাইবার ক্রাইম এমন একটি অপরাধ যাতে প্রধানত কম্পিউটার বা অন্য কোনো ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার হয়। অপরাধীরা বিশ্বব্যাপী অপরাধে ইন্টারনেট ব্যবহার করে। সাইবার ক্রাইম দমনে পুলিশ কি ভূমিকা পালন করতে পারে? বিভিন্ন জেলাতে সাইবার পুলিশ স্টেশন রয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশ এছাড়াও মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স সাইবার ক্রাইম বন্ধ করতে www.cybercrime.gov.in ওয়েবসাইট চালু করে রেখেছে। থানায় দুটো হয়, একটা জিডিই বলে, একটা এফআইআর বলে। ফুল ফর্মটা জিজ্ঞাসা করে। জিডিই হলো জেনারেল ডায়েরি এন্ট্রি, আর এফআইআর হলো ফার্স্ট ইনফরমেশন লিখতে। ঠিক আছে, এই হলো তোদের যে সকল জেনারেল কোশ্চেন্স গুলো। ঠিক আছে, এ বাদেও এখানে লেখা আছে তোদের বিভিন্ন ডিস্ট্রিক্ট সম্পর্কে। তোরা যেমন বাইরের ডিস্ট্রিক্টের আছিস, তোদের যে ডিস্ট্রিক্টটা সেটা ছবি তুলে নিবি। তোরা যারা দক্ষিণ দিনাজপুরের আছিস, দক্ষিণ দিনাজপুর জেলার এটা ছবিটা তুলে নিবি। একটা ডিস্ট্রিক্ট করলেই হবে, বাকি ডিস্ট্রিক্ট গুলো পড়ার দরকার নেই। এটা হলো তোদের একটা পার্ট চলে গেল তোদের। আচ্ছা না না না, এটাই মেন। এবার কিছু অল্প স্বল্প করে, যেমন এসআই এর কটা স্টার থাকে? দুটো। ঠিক আছে, ইন্সপেক্টরের কটা স্টার থাকে? একটা। ঠিক আছে, এই যে এগুলো গেল। মহারাষ্ট্রের আলাদা গেল, মহারাষ্ট্র তোদের লাগবে না। আচ্ছা, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের কি থাকে? অশোক স্তম্ভ থাকে, একটা স্টার থাকে, নিচে আইপিএস লেখা থাকে স্মল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে। স্যার এএসআই এর তো একটা স্টার থাকে, ওই স্টারের পার্থক্য থাকে নাকি? এএসআই আর এএসআই লেখা থাকে নিবন্ধন। আচ্ছা, ডিআইজি যে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল যিনি, অশোক স্তম্ভ 3টা স্টার, আইপিএস লেখা থাকে নিচে। কিন্তু এগুলো ছবি তুলে নিতে হবে। ইন্সপেক্টর বড় না এসআই বড়? ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর। এসআই মানে সাব ইন্সপেক্টর, সহকারী। তাহলে স্যার ইন্সপেক্টর একটা স্টার দিল। এটা তো আমি বলতাম, কিভাবে কেমন করে বলবো এটা? এখন স্টারটা নাকি অন্য হয়? ওটা কিভাবে আমি বলবো, কিভাবে বলাবো সেটা গভর্নমেন্ট করেছে। স্টার কার থাকে স্যার? তিনজন স্টার। ডিজি। আচ্ছা, নেক্সট হচ্ছে ইন্টারভিউয়ে কত টার্গেট রাখবে। আচ্ছা, এবার শুনে নে, আগে কথাগুলো শোন। পশ্চিমবঙ্গে বর্তমানে কটা থানা রয়েছে? 552টা। আমার ইনফরমেশনে গুগলে সার্চ করবি, সঠিকটা বের করবি। 444 হতে পারে, তাহলে সেটাই হবে। কটা থানা রয়েছে?
কমে গেছে আরো। এটা কোন কোন সালে থানা বেড়েছে তো আবার? এটা আমি গত বছরের ছিল ইনফরমেশনটা, এটা চেঞ্জ হবে 100%, কিন্তু আমার মনে হচ্ছে না কম হবে, আমার হচ্ছে বাড়বে। বাড়বে আমি দেখে নিচ্ছি, আমি এখনো দেখিনি। পশ্চিমবঙ্গে বর্তমানে কটা মহিলা থানা রয়েছে? গত বছর অব্দি 40টা ছিল। পশ্চিমবঙ্গে বর্তমানে কটা কোস্টাল থানা রয়েছে? সেটা রয়েছে 14টা। এগুলো কি আমরা রিকানেকশন করবো না? অবশ্যই এগুলো নিয়ে তোরাই কালেকশন করবি এগুলো, আমি আমার মতো করবো, আমি তোদেরকে ফরম্যাট দিয়ে দিচ্ছি। তোর বাড়ি কোথায়? গাজল থানা। এবার ওর মালদা জেলার মধ্যে পড়ছে, এবার মালদা জেলা সম্পর্কে আমার সম্ভব সব জানা। কোচবিহারের তোর বাড়ি কোথায়? করদ। এবার ওর থানা সম্পর্কে আমার সব জানা আছে, ওখানকার আইসি কে। তোরা আপন আপন ইনফরমেশন গুলো তোরা নিয়ে নি, আমি তোদেরকে গদ দিয়ে দিচ্ছি। স্যার মহিলা থানা কটা বললেন? 40টা। ওটা এখনো 40টা আছে? 444টা টোটাল, 40টা মহিলা থানা। মহিলা থানা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টোটাল আমার আছে 552টা, আমার হিসেবে 552টা টোটাল। এটা ইউটিউবে আপলোড হবে, স্টুডেন্টরা বাকি ইনফরমেশন দু একটা দিলে দিতে পারে। দেখি মহিলা থানার কাজ কি? মহিলাদের বিরুদ্ধে অপরাধে রাষ্ট্রান্তে মহিলারা যাতে তাদের বক্তব্য দ্বিধাহীন ভাবে জানাতে পারে, মহিলারাই মহিলাকে বেটার জানাতে পারে। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা পুলিশ স্টেশন কোনটা? আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীনে আসানসোল মহিলা পুলিশ স্টেশন। ভারতের প্রথম মহিলা থানা কোনটা? ভারতের, সেটা কেরালার কোঝিকোড মহিলা থানা। পশ্চিমবঙ্গের পুলিশের অধীনে কয়টা পুলিশ কমিশনারেট রয়েছে? 6টা। হাওড়া, বিধাননগর, ব্যারাকপুর, আসানসোল, দুর্গাপুর, শিলিগুড়ি এবং চন্দননগর। পুলিশ কমিশনারের কি গুরুত্ব? পুলিশ কমিশনারেট ব্যবস্থায় পুলিশ কমিশনার হলেন পুলিশ কমান্ড কাঠামোর প্রধান এবং নগরী বাহিনীর জন্য দায়বদ্ধ, এবং সরাসরি রাজ্য সরকারের কাছেও তিনি দায়বদ্ধ থাকেন। SCRBর ফুল ফর্ম কি? SCRB স্টেট ক্রাইম রেকর্ড ব্যুরো। চার্জশিট কি? কোন পুলিশ অফিসার একটি মামলা তদন্ত শেষ করে অভিযোগ সম্পর্কে যে রিপোর্ট প্রদান করে তাকে চার্জশিট বলা হয়। নার্কোটিক সেলটা কি? নার্কোটিক সেল হলো মাদক দ্রব্য সম্পর্কিত তথ্য এবং সংশ্লিষ্ট থানায় সেটাকে রিপোর্ট করা। ভারতের প্রথম পুলিশ রোবটের নাম কি? KP বট, কেরালা পুলিশ। CCTNC ফুল ফর্ম কি? ক্রাইম অ্যান্ড ক্রিমিনাল ট্র্যাকিং নেটওয়ার্ক অ্যান্ড সিস্টেম। GRP ফুল ফর্ম কি? গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ। RPF এর ফুল ফর্ম কি? ইন্ডিয়ান রেলওয়ে প্রোটেকশন ফোর্স সার্ভিস। পশ্চিমবঙ্গে কতগুলো GRP পুলিশ স্টেশন রয়েছে? 46টা। তোমার সাথে কোনো সাইবার ক্রাইম ঘটেছে, তুমি লোকাল থানায় কি করতে পারবে? সেটা করতে পারবে, তোমরা কি জিডি করতে পারবে? অবশ্যই জিডি করতে পারবো। যদি বাইরের থানাতেও হয়, বাইরের থানাতেও করতে পারবি। মানে তোর বাড়ি ধর বালুয়ার থানার আন্ডারে, তোর সাথে ক্রাইম হলো গঙ্গারামপুর থানায়ও তুই জিডি করতে পারবি। পশ্চিমবঙ্গের পুলিশ হেডকোয়ার্টার ভবানী ভবন নাম যে রাখা হয়েছে সেটা কার নামে? ভবানী প্রসাদ ভট্টাচার্যের নাম। হ্যান্ড ট্রাফিক সিগন্যাল কাকে বলে? গ্রামাঞ্চলগুলিতে ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য হ্যান্ড ট্রাফিক সিগন্যাল ব্যবহৃত হয়। এছাড়াও শহরের ট্রাফিক সিগন্যাল খারাপ হয়ে গেলে হ্যান্ড ট্রাফিক সংকেতগুলো খুবই কার্যকর। সাইবার ক্রাইম কমপ্লেনের জন্য NCRP ফুল ফর্ম কি? সেটা হলো ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল। এটা হয়ে গেল কমপ্লিট। এনসিসি সম্পর্কে কিছু দেওয়া আছে। এনসিসি করা আছে কারো? এনসিসি সম্পর্কে দেওয়া আছে সব। এটা থাকছে একটা। কম্পিউটার সম্পর্কে যদি কারো কিছু থাকে, কম্পিউটারের সম্পর্কে দেওয়া আছে এখানে। কমপ্লিট হয়নি এখন, আরো একটা। প্রথমে এন্ট্রি মারবো, কি বলবো বলে দেন। স্যার আমি কি আসতে পারি? এন্ট্রি হবে, আমি মক ইন্টারভিউতে যখন নেবো তখন এমনি এন্ট্রি হলো হয়ে দাঁড়ালে ওরা বলবে বসো।
ওখানে গিয়ে বলবে বসো, তারপরে বসতে হবে, তার আগে বসা হবে না। না বলছি সবাইকে নমস্কার, গুড মর্নিং, জয় হিন্দ। হ্যাঁ জয় হিন্দ বলতে অবশ্যই, জয় হিন্দ অবশ্যই, জয় হিন্দ স্যার। আচ্ছা মানে 3-4 জন থাকে, তাহলে সবাইকে বলতে হবে। এক এক করে এইভাবে। হ্যাঁ এক এক করেই বলতে Awkward হবে। লাগবে না? একদমই অকওয়ার্ড লাগবে না। ওখানটা পড়তে যে কোনো একজনকে বললে হয়ে যাবে। কে বলছে? মিডিল পার্সনে দেখতে লাগবে যে একজন প্রত্যেককেই বলাটা উচিত, প্রত্যেককেই বলাটা উচিত। গুড মর্নিং ম্যাম বা গুড আফটারনুন ম্যাম বা গুড আফটারনুন স্যার, এটা প্রত্যেককেই বলা উচিত। 6 জনকেই বলতে হবে, অ্যাকচুয়ালি তাই হয়। এবং যখন কারোর সাথে কথা বলছি আমি, তার দিকেই তাকানোটা উচিত। স্যার ঠিক আছে। সাপোজ ধরুন ইন্টারভিউতে বললে দুপুরের দিকে, তখন তাহলে কি বলবো? গুড আফটারনুন, গুড আফটারনুন। গুড আফটারনুন, ঠিক আছে। স্যার আমাদের দক্ষিণ দিনাজপুর থানা করে আজটা 9টা না স্যার? 9টা প্রতিটা হয়েছে। ও সরি সরি, হ্যাঁ প্রতিটা বলুন, 9টা। 9টা হ্যাঁ মহিলা মানে একটা মানে একটা বালুঘাটে, বালুঘাটে মহিলা থানাটা। এই জিনিসগুলো আমি ওদেরকে একটু ইনফরমেশন নিতে বললাম। এটা আমাকে তাহলে 2 দিন সময় দিতে হবে। একদম ভেতরে ঢুকে যে ইনফরমেশনটা এখন আমি কালেক্ট করিনি, উত্তর দিনাজপুরটা খবর রাখবেন না? খবর রাখবেন এই দুটোই হবে আপনার এখানে বিশেষ করে। অবশ্যই। যতটা পারছি আমি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি, তো আমি না করার তো। কারণ মিলে একটু দেখবো সঠিক হচ্ছে নাকি আমাদের। আমরা তো রাখবো খবর, আপনার সাথে মিলাবো ঠিক হচ্ছে কিনা। আচ্ছা আজকে এতটাই থাকবে। হ্যাঁ স্যার নেক্সট পাবে মঙ্গলবার, মঙ্গলবার স্যার, একটা question। ইন্টারভিউ হবে। হ্যাঁ বল। লাস্টে যদি যাওয়ার সময় বলে তোমার কি কোনো কিছু জানার আছে, কোশ্চেন আছে, ওরা যদি বলে না স্যার, দরকারই নাই, দরকারই নাই, ভেজাল বাড়ানোরই দরকার নেই। কোনোভাবেই কোনো পরিস্থিতিতেই এমন কিছু করা উচিত নয় যেখান থেকে কোশ্চিন বাড়তে পারে। আমি চেষ্টা করব অ্যাজ সুন অ্যাজ যতটা শর্টে হোক এবং সুস্থ এই স্বাভাবিক মুহূর্তে আমার দরকার নেই, এবার বলে দেবো। এই মুহূর্তে না স্যার, এই মুহূর্তে আমার কোনো প্রশ্ন মনে পড়ছে না। সবই জানা আছে। সবে কেন বলবো? কেন বলবো? তাহলে গুরু স্যার এই অঙ্কটা অনেক ধরে ঠিক আছে, তোমাদের কোনো কোশ্চেন থাকলে জানিয়ে দিও। কাউকে কি নাম্বার